ভারতের কাছে মাথা নত করেছে পাকিস্তান। তবে পাকিস্তানের সন্ত্রাসবাদের কাছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি রয়েছে তাতে করে আইএসআই হাত গুটিয়ে বসেনি। তারা ইতিমধ্যেই বাংলাদেশে নিজেদের ফ্রন্ট অফিস খুলে দিয়েছে। বিভিন্ন জায়গায় তারা ইতিমধ্যেই ট্রেনিং শুরু করে দেওয়ার বিষয়টাও জানিয়ে দিয়েছে। আর এতে করেই চিন্তা বাড়ছে, তাহলে কি বাংলাদেশে বসে এবার নাশকতার ছক কষছে আইএসআই? এই প্রশ্ন দানা বাঁধছে। এতদিন যে ট্রেনিং মুজাফফরাবাদে হতো এখন তা বাংলাদেশে দেওয়া হচ্ছে। এই নিয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলছেন শোনাবো। ভারত পাকিস্তানের এই বিগত 5-6 দিন আমরা দেখলাম যে ভারতের উত্তর এবং পশ্চিমে নর্দার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড, আইবল টু আইবল কন্ট্যাক্ট, এবং তার সাথে আইবি এবং লাইন অফ কন্ট্রোল না ক্রস করেও পাকিস্তানকে নাস্তানুবোধ করা যায়, সেটা ভারত একটা নতুন ওয়ার ডক্টরিন কিন্তু পুরো বিশ্বের সামনে রেখে দিয়েছে। এবং ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম আমার মনে হয় বিশ্বের সবচেয়ে যে অত্যাধুনিক সামরিক বাহিনী যারা এটা নিয়ে পড়াশোনা করে তাদের কাছে একটা নতুন অধ্যায় ভারত কিন্তু খুলে দিল। কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে যেখানে পাকিস্তান হাঁটু গেড়ে বসে পড়লো ভারতের সামনে শুধুমাত্র 4 দিনের মধ্যে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দৌড়ে যেতে বাধ্য হলো। সেইখানে কিন্তু যারা জঙ্গি এবং যাদের ভয়ে এই নিয়ে কারবার, যাদের জঙ্গি সংগঠন নিয়ে কারবার, যাদের নাশকতা নিয়ে কারবার, এবং তাদের যে মেন এই নাশকতা যে মাথা আইএসআই, তারা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে তাদের একটা ফ্রন্ট অফিস খুলে দিয়েছে। আমরা জানি ইতিমধ্যে সিলেটে কমান্ডো স্কুলে তাদের একটা ফ্রন্ট অফিস আছে, যেখানে আইএসআই এর জন্য একটা অফিস খুলে দেওয়া হয়েছে। আইএসআই এর জন্য অফিস খুলে দেওয়া হয়েছে চট্টগ্রামের এই বিভিন্ন যে রোহিঙ্গা ক্যাম্প, সেখানে ট্রেনিং দিচ্ছে। এবং তাদের কমপ্লিট পর্যালোচনা এই রংপুর হোক অথবা লালমনিরহাট হোক, সেখানে যে ট্রেনিং, এবং পার্বত্য এলাকায় চট্টগ্রাম এবং কক্সবাজারে আইএসআই কিন্তু এদের ট্রেনিং দিচ্ছে। এই রিসোর্সেস কীরকমভাবে লো ইন্টেন্সিটি ব্লাস্ট করা যায়, কিরকম হাই ইন্টেন্সিটি ব্লাস্ট করা যায়, কমিউনিকেশনের ট্রেনিং, এবং যে একটা জঙ্গি যেভাবে জেহাদি ট্রেনিং দেওয়া হয় একইভাবে যেটা মুজাফফরবাদে পাকিস্তানে দেওয়া হতো সেটা এখন বাংলাদেশে দেওয়া হচ্ছে। তবে আমাদের যেটা মাথার ভাঁজ ফেলা উচিত সেটা হচ্ছে ভারতের পূর্ব দিকে যে কটি রাষ্ট্র আছে, ধরে নিন নেপাল, ভুটান অথবা বাংলাদেশ, পাকিস্তান এই রাষ্ট্রগুলোকে এই ভারতের পূর্ব দিকে এবং যে 7 সিস্টার এই উত্তর পূর্ব দিকে যে 7টি রাজ্য আছে সেখানে কিন্তু নাশকতা ছক করবে। এটা ওদের রক্তে চলে, এটা কোনোদিন বন্ধ হতে পারে না। এবং আমরা দেখেছি যে নেপালে ধরে নিন মোর দ্যান 1700-1800 কিলোমিটার ইন্টারন্যাশনাল বর্ডার, সেখানে কোনো পাসপোর্ট ভিসার দ্বারা নেই, যে ইচ্ছে যেতে পারে, যে ইচ্ছে আসতে পারে। তো 1700-1800 কিলোমিটার পাকিস্তানের জন্য গোল্ডেন একটা অপরচুনিটি, যেখান থেকে ওরা নেপালের মাধ্যম দিয়ে কোনো জঙ্গি ভারতে ঢোকাবে। এক, দ্বিতীয়, এখন লঞ্চ প্যাড হচ্ছে বাংলাদেশ। নতুন বন্ধু, 53 বছরের পর বন্ধু, রেড কার্পেট বিছিয়ে দিয়েছে। এবং সেইখানে এই যে ট্রেনিং চলছে, আমাদের কাছে খবর আছে, আমাদের গোয়েন্দাদের কাছে খবর আছে যে আইএসআই কিভাবে এই রোহিঙ্গাদের তাদের পিক অ্যান্ড চুজ করে, যারা বলিষ্ঠ, যারা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি রোবাস্ট, তাদের তুলে নেওয়া হয়েছে এবং 9 মাস আগে তুলেছে। তাদের একটা হিউজ ট্রেনিং চলছে, কিরম করে আইইডি বানানো, যে এক্সপ্লোসিভ ডিভাইস, লো ইন্টেন্সিটি ব্লাস্ট কিরম ভাবে করা যায়, হাই ইন্টেন্সিটি ব্লাস্ট কিরম করে করা যায়, ড্রোন কিরম করে চালানো যায়, কমিউনিকেশন কিরম করে জঙ্গিদের যে সব ট্রেনিং দেওয়া হয়, স্মল আর্মস কিরম করে চালায়, AK-47 কিরম করে চালায়, এবং তাদের সমস্ত একটা সৈনিককে যেরকম ট্রেনিং দেওয়া হয় সেইভাবে, যেহেতু ওদের ডিসিপ্লিন নেই সেহেতু ওরা সৈনিক হবে না, তারা জঙ্গি থাকবে। তো এই জঙ্গিদের ট্রেনিং এবং লঞ্চ প্যাড আইএসআই কিন্তু ইউজ করবে নেপাল, ভুটান এবং বাংলাদেশ। ভুটান যদিও কম পার্বত্য এলাকা, কিন্তু দার্জিলিং এর এই নেপাল এবং ভুটান দুটোই কিন্তু কোনোটা আলিপুরদুয়ার দিয়ে, জলপাইগুড়ি দিয়ে আমাদের এখানে আসতে পারে যদি ভুটান দিয়ে আসে, এবং যদি নেপাল দিয়ে আসে সে শিলিগুড়ি থেকে আসতে পারে, আমাদের ওই দার্জিলিং থেকে আসতে পারে। এই বিভিন্ন জায়গায় পোরাস বর্ডার আছে যেখান থেকে নেপাল থেকে ভারতের মধ্যে ঢুকতে পারে যে কোনো জঙ্গি। মানে আমাদের মতন যে কাপড় পরবে, আমাদের মতন দেখতে, খাওয়া দাওয়া আমাদের মতন, তো কেউ হঠাৎ ধরতে পারবে না, তাদের কি ছক সেটা বুঝতে পারবে না।
তাই এই সময় আমাদের মনে হয় ভারতবর্ষ তো যারা কেন্দ্রে আছে নিশ্চিতভাবে জানে, তাদের মনিটর করছে অ্যান্ড ভেরি ক্লোজলি কারণ আমরা জানি, আমরা একদম জানি আইএসআই এই 2-3টে রাষ্ট্র দিয়ে ভারতকে আঘাত পৌঁছবে এবং পৌঁছবে পশ্চিমবাংলা অথবা এই উত্তর পূর্ব 7টি যে রাজ্য হচ্ছে 7 সিস্টার। মাঝে মাঝে মোহাম্মদ ইউনূস খুব লুজ কমেন্ট করেছে, আজকেও করেছে, বলেছে ভুটান, নেপাল এবং 7 সিস্টার নিয়ে উনি নাকি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বানাবেন। ওনার জানা উচিত এই 7 সিস্টার ইজ পার্ট অফ ইন্ডিয়া, তো এটা কোনো আলাদা রাষ্ট্র নয়। 7 সিস্টার কোনো রাষ্ট্র নয়, 7 সিস্টার হচ্ছে রাজ্য। রাজ্য আর রাষ্ট্রের মধ্যে আমার মনে হয় এই দুর্বৃত্তের সরকার মোহাম্মদ ইউনূসকে বোঝা উচিত এবং আমাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ যেহেতু আমাদের এখানে চিকেন নেক আছে, শিলিগুড়ি করিডোর যেটা 22 থেকে 24 কিলোমিটার এর উইথ অ্যান্ড লেন্থ, তো আমাদের এইখানটা উই নিড টু বি এক্সট্রিমলি কেয়ারফুল, কারণ এটা আমাদের সেন্সিটিভ জায়গা। দো আমাদের এখানে উই হ্যাভ গট 4 কোর্স অ্যারাউন্ড দ্য এন্টায়ার নর্থ ইস্ট অ্যান্ড ইস্টার্ন পার্ট ওয়েস্ট বেঙ্গলে। আমাদের 4টে কোর আছে, আমাদের সামরিক বাহিনী চারিদিকে আছে এবং যা এয়ার ডিফেন্স সিস্টেম ভারতবর্ষ ওয়েস্টার্ন এবং নর্দার্ন কমান্ডে দেখলো একইভাবে। আজকে যেমন প্রধানমন্ত্রী আদমপুরে গেছিলেন, উনি ওইখানে S-400 রাখা ছিল, সবাই দেখেছে। একইভাবে আমাদের পূর্বাঞ্চলে এবং পূর্বতে ওয়েস্ট বেঙ্গলে তো এন্টায়ার থিং ইজ কভার্ড। S-400 আমাদের এদিকেও আছে, দ্য এন্টায়ার এয়ার ডিফেন্স সিস্টেম উইথ টেকনোলজি এখানে আছে, 4টে কোর আছে। তবু যদি দুঃসাহস দেখায়, দুঃসাহস তো পাকিস্তানের ভরসায় বাংলাদেশ দেখাতে পারে, বাংলাদেশের জঙ্গি সংগঠনে মৌলবাদী সংগঠনগুলো দেখাতে পারে। আমি বলছি দুঃসাহস দেখাবার আগে কাদের বিরুদ্ধে যাচ্ছেন একবার ভেবে দেখবেন এবং এই 4 দিনের যে বিভিন্ন পাকিস্তান এয়ারফোর্স বেসগুলো কি বানিয়ে দিয়েছে ভারত, যা চিত্র বিভিন্ন জায়গায় ঘুরছে, ওগুলো একবার দেখে নেবেন। তারপর ভারতের দিকে চোখ তুলে তাকাবার যদি তাও সাহস থাকে, তারপর আপনারা ভাববেন। মোহাম্মদ ইউনূসের কাছে আমার এই ছোট্ট একটা বার্তা। প্রসঙ্গত 22শে এপ্রিল পেহেলগামের ঘটনার পর ক্ষোভ বাড়ছিল গোটা দেশের মধ্যেই। প্রত্যেক ভারতবাসী চাইছিলেন যে এর যোগ্য জবাব দেওয়া হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছিলেন যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করে শেষ করা হবে। সেই মতোই 7ই মে গোটা দেশবাসী দেখেছিল অপারেশন সিন্দুর। পাকিস্তানের 9টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল ভারত। তারপর থেকে বারবার নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পাল্টা যথাযথ জবাব দেয় ভারতও। 10ই মে শনিবার পাকিস্তানের কোমর ভেঙে দেয় ভারত। 4টি এয়ারবেস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, আর তাতেই রীতিমতো ভয়ে থরথর করে কাঁপে পাকিস্তান। তারপর যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসকে ফোন করে এই প্রস্তাব দেয়। যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। যুদ্ধবিরতি শনিবার রাতে লঙ্ঘন করে পাকিস্তান আবার বিশ্বাসঘাতকতা করে। তারপর পাল্টা কিন্তু জবাব দেয় ভারতও। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।